সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে তৈরি করে দেখাবো চিকেন ডোনাটস। এই ডোনাটসগুলো খেতে যেমন মজা, বানানো বেশ সহজ, তাছাড়া উপকরণও লাগে খুব কম। একদিন বেশি পরিমাণে বানিয়ে রেখে তা অনায়াসে ফ্রিজারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ডোনাট বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতো নিয়েছি হাড়ছাড়া মুরগির বুকের মাংস। মাংসকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। মাংসকে আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি আরও নিয়েছি 4 স্লাইস পাউরুটি। পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশ আছে তা কেটে বাদ দিয়ে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি এখানে ডোনাটের মাংসের যে মিশ্রণ বানাবো সেখানে ব্যবহার করব। তবে পাউরুটিগুলো এখানে বাইন্ডিংসের কাজ করবে না, বরং পাউরুটির কারণে ডোনাটসের ভিতরটা সফট এবং জুসি হবে, যা খেতে ভালো লাগবে। টুকরো করা পাউরুটিগুলোকে গুঁড়া করার জন্য একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। সরাসরি মাংসের মধ্যে পাউরুটি দিলে এগুলো মাংসের সাথে মিশতে চায় না, দলা বেঁধে থাকে। তবে আগে থেকে যদি পাউরুটিগুলোকে একটু ক্রাম্প বা গুঁড়া করে নেওয়া যায় তবে তা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসের টুকরাকে সরাসরি গ্রাইন্ডারে গুঁড়া করা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ করে লাইট সয়া সস ও টমেটো সস, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো মিক্সড হার্বস, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুসারে ব্যালেন্স করাই ভালো। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তবে খুব মিহিভাবে ব্লেন্ড করার প্রয়োজন নেই, একটু কোর্স বা ছাবা ছাবা অবস্থায় থাকলেই ডোনাটসগুলো খেতে ভালো লাগে। ব্লেন্ড করা চিকেনের মিশ্রণকে একটা বাটিতে নিয়ে ভালোভাবে মেখে তা ছোট ছোট বলের আকারে বানিয়ে নিচ্ছি। এতে করে সবগুলো ডোনাট সমান সাইজের হবে। ডোনাটসের শেপ দেওয়ার জন্য 2 হাতে ভালোভাবে তেল মেখে নিচ্ছি। এবার ছোট একটা চিকেন বল নিয়ে তা প্রথমে 2 হাতের সাহায্যে ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। এবার আঙ্গুলের সাহায্যে চেপে চেপে এই মসৃণ বলকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমি কিভাবে এই কাজটি করছি তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আঙ্গুলে আবারও তেল মেখে চ্যাপ্টা বলের মাঝখানে গর্ত করে তার ডোনাটের শেপ করে নিচ্ছি। এই তো আমার একটা ডোনাট বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিচ্ছি। ডোনাটগুলোকে এবার কোটিং করার পালা। কোটিংয়ের জন্য এখানে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দা দিয়ে ডোনাটগুলোকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ ও সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণে ময়দায় গড়িয়ে রাখা ডোনাটকে ভালোভাবে চুবিয়ে নিলাম। ডিমে ভালোভাবে চুবানো হলে এটা সরাসরি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ডোনাটকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তবে এখানে টোস্ট বিস্কুট গুঁড়া করে ব্যবহার করতে পারবেন। এভাবে আমি সবগুলো ডোনাটকে কোট করে নিচ্ছি। আপনারা যারা ডোনাটগুলোকে সংরক্ষণ করে খেতে চান, এই পর্যায়ে ডোনাটগুলোকে কোনো জিপজপ ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে ভালোভাবে ঢাকনা লাগিয়ে তা ডিপ ফ্রিজে 3 মাসের জন্য রেখে খেতে পারবেন। খাওয়ার জাস্ট 10-15 মিনিট আগে বের করে তা ভেজে নিলেই হবে। ভাজার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে একে একে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। ডোনাটগুলোকে অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলার মিডিয়াম হিটে এবার ডোনাটগুলোকে উল্টে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আনুমানিক 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে এক এক ব্যাচ ডোনাট ভাজতে। তো আমার ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ডোনাট, ক্রিসপি থ্রেড চিকেন।
এই থ্রেড চিকেনগুলো একবার বেশি করে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত। ভাজার ৬-৭ ঘন্টা পরেও থাকবে বেশ ক্রিস্পি। বিকেলের নাস্তা, বাচ্চার টিফিন বা এই রমজানে এই রেসিপিটি বেশ কাজে আসবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি ৩০০ গ্রাম বনলেস চিকেন নিয়েছি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এবং মাংসকে এই রকম কিছুটা লম্বাটে এবং আধা ইঞ্চি থেকে সামান্য একটু মোটা করে কেটে নিয়েছি। মাংসকে এবার ম্যারিনেট করার জন্য ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সাথে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ১.৫ টেবিল চামচ লাইট সয়া সস, 1/2 চা চামচ করে চিনি ও টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এতে করেও থ্রেড চিকেনগুলো খেতে অনেক মজার হয়। টমেটো সস দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ পরিমাণ। সাথে ১ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচের মতো। সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে মশলাগুলো চিকেনের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করবে। এখানে আমি কিছু ফ্রোজেন পেস্ট্রি শিট নিয়েছি। এই পেস্ট্রি শিটগুলো আমার ঘরে বানানো। ঘরে কিভাবে খুব সহজে পেস্ট্রি শিট বানানো যায় তার একটা রেসিপি খুব শীঘ্রই আপলোড করব। চাইলে এখানে বাজারে কেনা পেস্ট্রি শিটও ব্যবহার করা যাবে। ফ্রোজেন পেস্ট্রি শিট হলে তা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে আসার পর ব্যবহার করতে হবে। শিটগুলোকে আমি ভাঁজ করে কেচির সাহায্যে চিকন করে কেটে নিচ্ছি। যত বেশি চিকন করে কাটা হবে থ্রেড চিকেন ফ্রাই খেতে তত বেশি ক্রিস্পি হবে এবং দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। কিছু অংশ কাটার পর এভাবে হাতের সাহায্যে থ্রেডগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি অন্য আরও একভাবে কেটে দেখাচ্ছি। শিটগুলো ভাঁজ করে ছুরির সাহায্যেও এভাবে চিকন করে কেটে নিতে পারেন। এই পদ্ধতিতে কেটে নিলে থ্রেডগুলো ছাড়িয়ে নেওয়া বা আলগা করা বেশ সহজ। এভাবে আমি ১০-১২টা পেস্ট্রি শিট কেটে হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই পর্যায়ে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, কোনোভাবেই ময়দা ব্যবহার করা যাবে না। থ্রেডগুলোর সাথে কর্নফ্লাওয়ারকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কোটিংয়ের জন্য থ্রেডগুলো পুরোপুরিভাবে রেডি। অন্যদিকে আধা ঘন্টা রেস্টে রাখার পর চিকেনগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। চিকেনগুলোকে আরও একবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একটা করে চিকেন নিয়ে সরাসরি থ্রেডের উপর দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে চেপে চেপে চিকেনের সাথে থ্রেডগুলোকে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। চিকেনের গায়ে যে ময়েশ্চার আছে তাতে থ্রেডগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যাবে। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমার একটা থ্রেড চিকেন বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো থ্রেড চিকেন বানিয়ে নিয়েছি। কেউ সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে কোনো এয়ারটাইট বক্স বা জিপজপ ব্যাগে ভরে 1 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের থ্রেড চিকেনগুলো আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে একে একে করে থ্রেড চিকেনগুলো দিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম আঁচে চিকেনগুলো ভাজার পর যখন এক পাশ শক্ত হবে তখন চিকেনগুলো উল্টিয়ে দিতে হবে। নরম থাকতে কখনোই উল্টাতে যাবেন না, এতে করে থ্রেডগুলো খুলে আসবে। মিডিয়াম আঁচে উভয় পাশ উল্টিয়ে পাল্টে ভেজে যখন এই রকম সোনালি কালার হয়ে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ভিন্ন স্বাদের সুপার ক্রিস্পি থ্রেড চিকেন। এই থ্রেড চিকেনগুলো ভাজার ৬-৭ ঘন্টা পরও থাকবে বেশ ক্রিস্পি, তাই বাচ্চার টিফিনে তা অনায়াসেই দেয়া যাবে। তাছাড়া বিকেলের নাস্তা বা এই রমজানে তা বেশ জমবে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম শীতকালীন সবজি দিয়ে তৈরি খুবই মজার একেবারে বেকারি স্টাইলের ভেজিটেবল রোলের রেসিপি। প্রথমেই রোলের বাহিরের শীট বানানোর জন্য একটা বাটিতে বড় সাইজের একটা ডিম ভেঙে নিয়ে সাথে 2 চা চামচ চিনি ও 1/2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ নিয়ে নিলাম।
একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমের সাথে লবণ ও চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। চাইলে কেউ এখানে রিফাইন্ড আটাও ব্যবহার করতে পারবেন। এবার নর্মাল তাপমাত্রার 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ময়দাকে হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট না, পাতলা ঘনত্বের লিকুইড ডো বানাতে যে পরিমাণ পানির প্রয়োজন হবে সে বুঝে আপনারা পানি অ্যাডজাস্ট করে নেবেন। 2.5 কাপ পানি দেওয়ার পর এই ডো একটু ঘন মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। 2 কাপ ময়দার জন্য এখানে আমি ডিম ছাড়াও মোট 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু ডো বানাতে আমি ডিম ব্যবহার করেছি, তাই অনেক সময় রোল ঠান্ডা হওয়ার পর ডিমের একটা বাজে স্মেল আসে। লেবুর রস ব্যবহার করলে ডিমের সেই স্মেল আর আসবে না। হ্যান্ড হুইক্সের সাহায্যে এগুলো খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর এবার রোল বানানোর জন্য ডো পারফেক্ট ঘনত্বে আছে। খুব বেশি ঘনও না, আবার টলটলে পানির মতো পাতলাও না। এই লিকুইড ডো থেকে আমি 1/2 কাপ পরিমাণ ডো আলাদা উঠিয়ে রাখছি, কারণ এই লিকুইডে রোল চুবিয়ে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে রোলকে ভালোভাবে কোট করে নেব। এবার এই লিকুইড ডোকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আমি ভেজিটেবলের পুর বানিয়ে নিচ্ছি। যেহেতু ভেজিটেবল রোল বানাবো, তাই আমি এখানে শীতকালীন কিছু সবজি নিয়েছি। 3 কাপ পরিমাণ কুচি করা বাঁধাকপি, 1 কাপ পরিমাণ গাজর কুচি ও 1 কাপ পরিমাণ বরবটি কুচি। বরবটিগুলোকে আমি ফুটন্ত পানিতে 1 মিনিট সিদ্ধ করে নিয়েছিলাম। একটা প্যান চুলায় বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তার তেলের মধ্যে মিনিট খানেক ভেজে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ কুচি করা রসুন ও ঝালের জন্য স্বাদমতো কাঁচামরিচ কুচি। তেলের মধ্যে এগুলো সামান্য একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচানো গাজর ও বাঁধাকপি। চুলার হাই হিটে এগুলো নাড়াচাড়া করে প্রায় মিনিট 2 ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আগে থেকে ব্রাঞ্চ করা বরবটি কুচি। এবার এগুলো নাড়াচাড়া করে হাই হিটে ভেজে নিচ্ছি, তবে সবজিগুলো ভেজে একদম নেতিয়ে ফেলা যাবে না, একটু কচকচে অবস্থায় রাখতে হবে। সবজিগুলো যখন কিছুটা সিদ্ধ হবে তখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস ও 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। লবণটা আমি এখানে শুরুতে দিচ্ছি না, কারণ এখানে আমি যেহেতু সস ব্যবহার করেছি এবং সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, সেই বুঝে আমি পরে লবণ অ্যাডজাস্ট করে নেব। দিয়ে দিলাম সামান্য কিছুটা টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ ও 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে প্রত্যেকটা উপকরণই ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে রোল খেতে অনেক বেশি মজার হয়। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার পুর অলমোস্ট রান্না শেষ। চাইলে এই পর্যায়েও আপনারা এই পুর ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু সবজিগুলো একটু ছাড়া ছাড়া অবস্থায় আছে, তাই এই পুরে কিছুটা টেক্সচার আনার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিছুটা পানির সাথে গুলিয়ে তা সবজির মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই তা নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই সবজির মধ্যে সুন্দর একটা টেক্সচার চলে আসবে। এই পর্যায়ে সবজিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। রোলের শিট বানানোর জন্য চুলায় ছোট সাইজের একটা ফ্রাই প্যান সামান্য একটু গরম করে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার পরিমাণ মতো ব্যাটার ফ্রাই প্যানে ঢেলে সঙ্গে সঙ্গে ফ্রাই প্যানের হাতল ঘুরিয়ে ব্যাটারকে স্প্রেড করে একটা রুটির মতো শেপ করে নিচ্ছি। চুলার একেবারে লো আঁচে মিনিট খানেকের মতো জাল করার পর রুটির চতুর্পাশ যখন ফ্রাই প্যান থেকে এভাবে আলগা হয়ে আসবে, তখন একটা স্প্যাচুলার সাহায্যে রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পাশও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে তা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সবগুলো রোলের শিট বানিয়ে নিচ্ছি। শিট বানানোর সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, তা হলো চুলার জাল একেবারে লোতে রাখবেন, তা না হলে ব্যাটার ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথেই তা শক্ত হয়ে যাবে, তাই স্প্রেড করে রুটির শেপ দেওয়া যাবে না। আর প্রতিটা রোলের শিট যাতে একই রকম সাইজের হয়, সেজন্য একই রকম মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন। এরই মাঝে আমার সবগুলো রোলের শিট বানানো হয়ে গেছে। আমি যে পরিমাণ ব্যাটার নিয়েছি তাতে এই রকম মাঝারি সাইজের 18টা শিট হয়েছে। শিটগুলোকে আমি এবার কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে রোলগুলোকে সিল করার জন্য আমি এক ধরনের গ্লু বা আঠা বানিয়ে নিচ্ছি।
এই জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আঠালো গ্লু। আমার শীট, সবজির পুর সবই কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার রোল তৈরির পালা। কোনো কারণে রোল বানাতে দেরি হলে শীটগুলোকে ঢেকে রাখবেন, এতেগুলো শীটগুলো ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে না। রোল তৈরি করার জন্য একটা করে শীট নিয়ে তার চতুর্পাশে ময়দার যে গ্লু বানিয়েছিলাম তা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো সবজির পুর শীটের ঠিক মাঝখান বরাবর না দিয়ে একটু এক পাশ ঘেঁষে দিয়ে দিচ্ছি। এবার শীটের যে পাশে জায়গা কম আছে সে পাশ টেনে সবজিগুলোকে ঢেকে একটা ভাঁজ দিয়ে দিলাম। সাইডের 2 পাশও ভাঁজ করে নিচ্ছি। এবার পুরোটা শীট একটু চেপে চেপে ভাঁজ করে শেষের প্রান্তগুলো আঠার সাহায্যে চেপে চেপে খুব ভালো করে সিল করে নিলাম। আমি কিভাবে কাজটি করছি তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রোল বানিয়ে দেখাচ্ছি। সবজির পুর দেওয়ার পর যখন শীট ভাঁজ করবেন তখন অবশ্যই সবজিগুলো চেপে চেপে টাইট করে রোল ভাঁজ করবেন। এতে করে ভাজার পর রোল সহজে নেতিয়ে যাবে না, অনেক সময় পর্যন্ত টাইট থাকবে। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। রোলগুলোকে এবার কোটিং করার পালা। রোলগুলোকে এবার কোটিং করার জন্য আমি যে কিছুটা লিকুইড ডো রেখেছিলাম তাতে একটা একটা করে রোল চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে ফ্যাটানো ডিমের মিশ্রণেও রোলগুলোকে চুবিয়ে নিতে পারবেন। ব্রেড ক্রামস রোলের গায়ে গায়ে চেপে রোলকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। কেউ চাইলে এখানে ডবল কোটিংও করতে পারবেন, এতে করে রোলগুলো ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হয়। রোল ভালোভাবে কোট করা হয়ে গেলে এই পর্যায়ে ভাজার আগে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর ভাজতে হবে। এতে করে ব্রেড ক্রামসগুলি রোলের গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে কোনো এয়ারটাইট বক্স বা জিপজক ব্যাগে রেখে 1 থেকে 1.5 মাসের জন্য অনায়াসে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে তেল হালকা গরম করে রোলগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। চুলার মিডিয়াম আঁচে রোলগুলিকে উল্টিয়ে পাল্টে কিছুটা লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। যেহেতু এখানে সব কিছুই আগে থেকে রান্না করা, তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। আনুমানিক 4-5 মিনিট মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর আমার রোলগুলো যখন এই রকম লালচে কালার হয়ে এসেছে তখন আমি এগুলো তেল ঝরিয়ে সরাসরি কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। এতে করে এক্সট্রা তেল অ্যাবজর্ব হয়ে যাবে। রোলের পুর হিসেবে চাইলে আপনারা এখানে সবজির পরিবর্তে চিকেন বা বিফ কিমাও ব্যবহার করতে পারবেন। আসছে রমজান উপলক্ষে এই ভেজিটেবল রোলগুলো আপনারা বেশি করে বানিয়ে তা সংরক্ষণ করে খেতে পারবেন। এই চিকেন সমোসায় একবার বেশি করে বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেউ চাইলে এখানে মুরগির মাংসের কিমাও ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ করে মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। লাইট সয়া সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। 1/2 চা চামচ করে চিনি ও টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এতে করে চিকেনের পুরটা খেতে অনেক বেশি মজার হয়। ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এবার সব মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে কেউ চাইলে এই মিশ্রণকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। তবে আমি রেস্টে রাখছি না, সরাসরি রান্না করতে চলে যাচ্ছি। রান্নার জন্য একটা পাত্রে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেল যখন কিছুটা গরম হয়ে আসবে তখন চিকেনের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে চিকেনকে কিছুটা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর যখন চিকেনের কালার চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে আসবে তখন ঢাকনা লাগিয়ে চুলার লো আঁচে চিকেনগুলোকে 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি।
প্রায় 7 মিনিট রান্না করার পর আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে। চিকেন থেকে যে পানি বের হয়েছিল তাও শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি এবং 2-3টা কাঁচামরিচ কুচি। এখানে ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুসারে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার চুলা বন্ধ করে মাংসের পুরের সাথে পেঁয়াজকে জাস্ট মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ রান্না করে নরম করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যখন সমোচাগুলোকে ডুবা তেলে ভাজবো তখন পেঁয়াজ এমনিতেই নরম হয়ে যাবে। এখন রান্না করে নরম করে ফেললে পেঁয়াজ একদম ভর্তা হয়ে যাবে। তাছাড়া রেস্টুরেন্টের মতো চিকেন সমোচার টেক্সচার চাইলে পেঁয়াজগুলোকে এই পর্যায়ে কাঁচাই রাখতে হবে। এই মিশ্রণকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। অন্যদিকে সমোচা সিল করার জন্য আমি এক ধরনের গ্লু বা আঠা বানাবো। এর জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গ্লু বা আঠা। এটা এবার একপাশে রেখে দিচ্ছি। সমোচার শীট বানানোর সময় সাইডের যে অসমান অংশ ছিল তা আমি ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিয়েছি। ভাজার পর কতটা মুচমুচে হয়েছে তা আপনারা হয়তো শব্দ শুনে বুঝতে পারছেন। ভাজা এই নিমকিগুলো আমি সমোচার পুরের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। হোটেল বা রেস্টুরেন্টে সমোচার পুরের মধ্যে এই সেলগুলো ভেঙে ব্যবহার করা হয়, তাই এর টেস্ট অন্য যে কোনো পুর থেকে আলাদা হয়। হুবহু রেস্টুরেন্টের স্বাদের ও টেক্সচারের সমোচা বানাতে গেলে এই কাজটা অবশ্যই করতে হবে। এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমোচা বানানোর জন্য আমি কিছু শীট নিয়েছি। এই শীটগুলো আমার ঘরে বানানো। ঘরে কিভাবে খুব সহজে সমোচা শীট বানানো যায় তার রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। কেউ চাইলে এখানে বাজার থেকে কেনা সমোচার শীটও ব্যবহার করতে পারবেন। এবার একটা একটা করে সমোচার শীট নিয়ে যে কোনো এক মাথা থেকে ট্রায়াঙ্গল কোণের মতো শেপ করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর সাইডের এই অংশ আটার সাহায্যে আটকে দিচ্ছি। এখন এটা অনেকটাই কোণ বা পানের খিলির মতো দেখতে হয়েছে। এবার এর ভিতর প্রয়োজন মতো পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পুর দিয়ে ঠেসে ঠেসে ভরার দরকার নেই, এতে করে ভাজার সময় সমোচা খুলে আসার একটা সম্ভাবনা থাকে। পুর দেওয়ার পর হাতের সাহায্যে চেপে চেপে সেট করে দিচ্ছি। এবার সাইডের অংশগুলো খুব ভালোভাবে আঠা দিয়ে ভাঁজ করতে থাকতে হবে। আমি কিভাবে কাজটি করছি তা আসলে বোঝানো কঠিন, আপনারা একটু ভালো করে খেয়াল করলেই তা বুঝতে পারবেন। শেষের প্রান্তগুলো খুব ভালোভাবে আটকে দিচ্ছি। আমার একটা চিকেন সমোচা বানানো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো চিকেন সমোচা বানিয়ে নিচ্ছি। কেউ সংরক্ষণ করতে চাইলে এই পর্যায়ে কোনো ছড়ানো ট্রেতে ফাঁকা বাঁকা করে বিছিয়ে প্রথমে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে নেবেন। কিছুটা শক্ত হয়ে গেলে কোনো এয়ারটাইট বক্স বা জিপজপ ব্যাগে ভরে 2 মাসের জন্য অনায়াসেই ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। ভাজার ঠিক আগ মুহূর্তে ডিপ ফ্রিজ থেকে বের করলেই হবে। ভাজার জন্য চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেল যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন একে একে করে সমোচাগুলি দিয়ে দিচ্ছি। এখানে তেলকে খুব বেশি গরম করা যাবে না, এতে করে সমোচার বাহিরটা দেখতে মসৃণ হবে না। চুলার মিডিয়াম লো আছে ভেজে সমোচার এক পাশ যখন শক্ত হবে তখন উল্টিয়ে দিতে হবে। লো মিডিয়াম আছে প্রায় 15 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর সমোচার কালার যখন এই রকম লালচে হবে তখন এইগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার একেবারে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন সমোচা। এই রমজানে আশা করি এই রেসিপি ফলো করে একবার হলেও এই চিকেন সমোচা বাসায় তৈরি করবেন। এই সমোচা খেতে এতটাই মজার হবে যার পুরটা হবে ভিতরে ইয়ামি এবং বাহিরটা হবে এই রকম ক্রিস্পি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।